ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মেষ রাশিফল মার্চ 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মেষ রাশিফল মার্চ 2025। তো সবার প্রথমে দেখুন, আমরা এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই হবে আমাদের গোচর ভিত্তিক, অর্থাৎ বর্তমান সময় গ্রহের অবস্থানের উপরে ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে মেষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল, সিক্সথ হাউসে কেতু, 11th হাউসে শনি এবং রবি অবস্থান করছে। রবি 14 তারিখে 12th হাউসে প্রবেশ করবে এবং 12th হাউসে শুক্র, রাহু, বুধ অবস্থান করছে। এই হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসে গ্রহের পজিশন। তো এই ভিত্তিতেই আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল থার্ড হাউসে বসে আছে। থার্ড হাউস অতটা ভালো ঘর না, তার সঙ্গে মঙ্গলের অ্যান্টি গ্রহ। এবং এই যে থার্ড হাউসে বসে আছে, থার্ড হাউসে বসে থাকার অর্থ অত্যাধিক পরিশ্রম করাবে, দৌড়ঝাঁপ আপনাকে করাবে। তার জন্য অটোমেটিক একটা ক্লান্তি বোধ কিন্তু আপনার আসতে পারে, একটু দুর্বল বোধ আসতে পারে। তার সঙ্গে রোগের বিচার করি আমরা সিক্সথ হাউস থেকে। সিক্সথ হাউসে কেতু অবস্থান করছে এবং সিক্সথ হাউসের লর্ড বুধ, সেই বুধ অবস্থান করছে 12th হাউসে, দ্বাদশে অবস্থান করছে। তার মানে কোথাও একটা হসপিটাল সংক্রান্ত ব্যাপারে আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে, বা আপনার পায়ের দিকে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো এছাড়া মেজর কোনো ব্যাপার নেই, তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে পড়াশোনা দেখুন, আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু রবি, সে 11th হাউসে বিফোর 14 পর্যন্ত কিন্তু থাকবে। তো এই যে বিফোর 14 পর্যন্ত পঞ্চমপতি একাদশে অর্থাৎ সাকসেসের ঘরে থাকবে, তার মানে 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনা যথেষ্ট ভালো হবে। পড়াশোনা সংক্রান্ত কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকলে সেই ক্ষেত্রেও পজিটিভ শো করবে, এবং কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষাও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু 14 তারিখে কিন্তু রবি দ্বাদশে প্রবেশ করবে। এই যে দ্বাদশে 14 তারিখে রবি প্রবেশ করবে, তাহলে এই সময় কিন্তু কোথাও একটা কনসেন্ট্রেশনের অভাব হবে। হ্যাঁ, কোথাও একটা কোনো না কোনো কারণে, শারীরিক কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, দেখবেন পড়াশোনায় মনোযোগের ব্যাঘাত ঘটছে বা কোনো না কোনোভাবে কিন্তু ডিস্টারবেন্স আসবে। তো পরীক্ষা সংক্রান্ত কোনো ইম্পর্টেন্ট কাজ যদি থাকে, যদি পসিবল হয়, আমি বলবো 14 তারিখের আগে কিন্তু করে নেওয়া ভালো। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি একাদশে অর্থাৎ সাকসেসের ঘরে অবস্থান করছে এবং সে 14 তারিখের আগে পর্যন্ত অবস্থান করছে। তার মানে 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু প্রেম প্রণয় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও হবে। মাঝে মধ্যে মতভেদ হলেও সেই মতভেদ অতটা চরম আকারে নেবে না। তো ওভারঅল ভালো থাকবে। কিন্তু 14 তারিখে যখন রবি প্রবেশ করবে 12 তারিখে, যদিও বা সেই সময় শুক্রের সঙ্গে সহাবস্থান করবে, তো মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও কিন্তু কখনো কখনো কন্ট্রোভার্সি আসবে, কখনো কখনো মতের অমিল হবে। সঙ্গে আবার রবির সঙ্গে রাহু যুক্ত হয়ে থাকবে দ্বাদশে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ কিন্তু তৈরি করবে। তো এই দিকটা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। তাছাড়া ওভারঅল বিফোর 14 কিন্তু আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দাম্পত্য রিলেশন আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু দ্বাদশে তুঙ্গ হয়ে অবস্থান করছে, যদিও বা রাহু যুক্ত হয়ে অবস্থান করছে, তথাপি তুঙ্গ গ্রহ কিন্তু ভালো ফল দেয়। সেই দিক থেকে বিচার করলে বলা যায় দাম্পত্য রিলেশন আপনাদের মধ্যে ভালো থাকবে। একে অপরের সঙ্গে যে টান বা ইমোশন, যে অ্যাটাচমেন্ট, সেইগুলোও ভালো থাকবে। তো ওভারঅল সম্পর্ক ভালো থাকবে। তবে রাহু যুক্ত হয়ে থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু আপনাদের মধ্যে সন্দেহ তৈরি হবে, মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটু কন্ট্রোভার্সি তৈরি হবে, মতের অমিল হবে, কিন্তু সেইগুলো
হয়তো দেখা গেল 7 দিনের মধ্যে 2 দিন হলো, আর বাকি দিনগুলো ঠিকঠাকই থাকবে। তো ওভারঅল সেদিক থেকে বলা যেতে পারে যে 70% সম্পর্ক ভালো থাকবে। তবে যেহেতু শুক্র দ্বাদশে অবস্থান করছে, যদিও বা তুঙ্গ, কিন্তু তবুও অপোজিট যে পার্টনার তার কিন্তু একটু হেলথের কিন্তু প্রবলেম হতে পারে। তো তার একটু হেলথের দিকে নজর রাখা প্রয়োজন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্য 9th হাউস থেকে বিচার করি। তো 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি ধনস্থানে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ বা পজিটিভ। অর্থাৎ ভাগ্য আপনাদের সহায় হবে। তার মানে ভাগ্য রিলেটেড কোনো কাজ আপনি করতে পারেন, কোথাও টুকটাক ভ্রমণ করতে পারেন। কারণ রাশি অধিপতি মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু 3rd হাউসে অবস্থান করছে। তো আপনি ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে পারেন, গৃহে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ কিন্তু আপনি করতে পারেন। ওভারঅল ভাগ্য আপনাকে সাথ দেবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো ব্যবসা বাণিজ্য সাধারণভাবে আমরা 7th হাউস থেকে বিচার করি, এবং 7th হাউসের লর্ড শুক্র সে তুঙ্গ হয়ে দ্বাদশে অবস্থান করছে। হ্যাঁ, এবং ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। তো ওভারঅল কোথাও একটা যে আপনার ডেলি ইনকাম, সেই ডেলি ইনকামে কিন্তু একটু এফেক্ট হতে পারে, একটু সমস্যা হতে পারে। কিন্তু 7th হাউসের লর্ড শুক্র, সেই শুক্র কিন্তু 12th হাউসে অবস্থান করছে। অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, হ্যাঁ, বা একটু দূরবর্তী স্থানে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন, আউট অফ স্টেটের সঙ্গে, আউট অফ কান্ট্রির সঙ্গে, তাদের কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি হবে বা গ্রোথ কিন্তু হবে, এবং সেই সঙ্গে ভাগ্যও কিন্তু আপনাকে সাথ দেবে। তবে মনে রাখতে হবে, আপনাদের কিন্তু 29 তারিখে শনির 7.5 কিন্তু শুরু হচ্ছে। তো যেহেতু শনির 7.5 শুরু হচ্ছে 29 তারিখে, আপনাদের কিন্তু অবশ্যই মেন ছকটা কিন্তু পর্যালোচনা করা দরকার। কারণ এই যে মেষ রাশি হাজার হাজার লাখ লাখ লোক রয়েছে, কিন্তু প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কিন্তু হয়, এবং সেই যে হরোস্কোপ তৈরি হয় সেখানে শনির পজিশন কেমন আছে সেটা দেখা দরকার, এবং বর্তমান সময় কোন গ্রহে দশা অন্তর্দশা চলছে সেটাও কিন্তু ফলো করা দরকার। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপার নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে কর্ম বা চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ড শনি, সে কিন্তু একাদশে অবস্থান করছে। অর্থাৎ দশমপতি একাদশে অবস্থান করা কিন্তু শুভ ফলদায়ক এবং পজিটিভ কিন্তু রেজাল্ট দেয়। কিন্তু সে 29 তারিখে কিন্তু 12th হাউসে প্রবেশ করবে, এবং শনির 7.5 কিন্তু শুরু হবে। অর্থাৎ 29 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনার কর্মের কিন্তু দিকটা ঠিকই আছে। কর্মক্ষেত্রে ওভারঅল আপনার আয় উন্নতিও বাড়বে। কিন্তু ধীরে ধীরে যখনই 29 তারিখে শনি 7.5-তে প্রবেশ করবে, সেই সময় কিন্তু কর্মক্ষেত্রেও আপনার মেইন ছকে কেমন কর্মপতির অবস্থান, শনির অবস্থান, সেটা কিন্তু ফলো করে বিচার করতে হবে। কারণ শনির 7.5-র ফার্স্ট ফেজ কিন্তু আপনার শুরু হয়ে যাবে। তো ওভারঅল 29 তারিখের আগে পর্যন্ত কর্মের মাধ্যমে আয় উন্নতি কিন্তু আপনার আছে বা ভালোই হবে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশনের জন্য অবশ্যই মেন হরোস্কোপটা দেখা দরকার। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেই সঙ্গে কিন্তু হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। তাহলে কিন্তু তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন, এবং শনির 7.5-ও কিন্তু প্রোটেকশন হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।